আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা ২০২৫ সালের উদ্ভাস উইকলি এক্সাম 2 নিউটনীয় বলবিদ্যার যে চ্যাপ্টারটি আছে এর প্রথম অংশের ৬টা প্রশ্ন সলভ করব। তো আমি একটা সেট কালেক্ট করতে পেরেছি, এই জন্য আমরা মাত্র ৬টা যে প্রশ্ন এসেছে ওই সেটে, সেই ৬টা প্রশ্ন আমরা সমাধান করে দেখব। প্রশ্নগুলো এবারে খুব কঠিন আসেনি, আশা করি তোমাদের সবাই এগুলো সলভ করতে পারবা। তো চলো এক এক করে আমরা সামনের দিকে আগাই এবং তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে করতে যাও, যাতে করে পরে আমার সাথে আনসারটা মিলিয়ে নিও যে ঠিকঠাক আছে কিনা। দেখো, প্রথম যে প্রশ্ন বলা আছে, একজন ছাত্র একটি লিফটে দাঁড়িয়ে থাকা অবস্থায় পরিমাপক যন্ত্রে তার ওজন ওজন 950 নিউটন দেখলো। লিফটটি যখন উপরে উঠতে থাকে তখন তার ওজন, আপাত ওজন আর কি, বেড়ে গিয়ে 1250 নিউটন হয়ে যায়। এরপর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। স্বাভাবিক অবস্থায় ফিরে আসে কারণ যখন ত্বরণে চলা স্টার্ট করে তখন আপাত দৃষ্টিতে আমার কাছে কি আপাত ওজনটা কি বেশি মনে হয়। এরপরে সমবেগে চলে লিফট, সমবেগে চলতে চলতে যতক্ষণ সমবেগে চলবে ততক্ষণ আমার ওজনটা অ্যাকচুয়াল ওজনটাই মনে হবে 950 নিউটন। এরপরে লিফটটি যখন ধীর গতিতে দশম তলায় নেমে যায় বা থামার আগে সে কিন্তু একটা কি মন্দন লাভ করবে। যখনই মন্দন লাভ করবে স্বাভাবিকভাবেই তোমার ঋণাত্মক ত্বরণের জন্য তোমার কাছে আপাত ওজনটা কম মনে হবে এবং সেই ওজনটা কত মনে হবে, 590 নিউটন বলা আছে। আমাকে বের করতে বলেছে পরবর্তীতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, অর্থাৎ যখন থেমে যায়। এবার লিফটে উপরে উঠতে শুরু করার সময়, পরবর্তীতে ধীর হয়ে থেমে যাওয়ার সময় লিফটের ত্বরণ কত, এই দুইটা সময় আমাকে বের করতে বলেছে। তো স্বাভাবিকভাবেই যখন একটা লিফট উপরের দিকে উঠে এ ত্বরণে, একটা লিফট যখন উপরের দিকে এ ত্বরণে উঠে, উপরের দিকে যখন এ ত্বরণে উপরের দিকে ওঠে, তো সেখানে আমার আপাত যে ওজনটা হয় সেটা সূত্র আমাদের জানা আছে আশা করি, এম জি প্লাস এ, এটা অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। এবং যখন নিচের দিকে নামে অথবা অথবা উপরের দিকে এ মন্দনে, এ যদি মন্দনে উপরে উঠে, এ মন্দনে উপরে, বা এ ত্বরণের নিচে, যেটাই হোক না কেন, এটা তুমি বলতে পারবো এ ত্বরণে উপরে, এ ত্বরণে যখন উপরে উঠে তখন ইকুয়েশন এটা। আর যখন মন্দন হবে তখন ইকুয়েশন সেমই থাকবে, শুধুমাত্র এ এর সামনে মাইনাস চিহ্ন হবে কারণ যেহেতু ঋণাত্মক ত্বরণ। তাহলে আমি বলতে পারি ডাব্লিউ প্রাইম সমান এম জি মাইনাস এ। ঠিক আছে, তাহলে আমাকে প্রথমত ভরটা দেয়া নাই, সেটা আমাকে বের করে দেখতে হবে স্বাভাবিক অবস্থা থেকে। তো আমার যে স্বাভাবিক অবস্থা, এই স্বাভাবিক অবস্থার তোমার ওজন দেওয়া আছে। তো আমরা জানি ডাব্লিউ সমান এম জি। তো সেখান থেকে এমটাকে বের করে নিব। এটা 950 ইকুয়ালস টু এম ইন্টু 9.8। তো এখান থেকে প্রথম আমার কাজ এই এম এর ভ্যালুটা বের করে নেওয়া, যে তার স্বাভাবিক ভর কত। তাহলে 950 কে আমি 9.8 দ্বারা ভাগ করে দিই, এটা আসে 96.94, 96.94 কেজি। ঠিক আছে, এই তোমার ভর। আচ্ছা, এখন আমি এই ভরটা দিয়ে এ ত্বরণে উপরে উঠলে আপাত ওজন কত, 1250 নিউটন বলা আছে। তো এটা আমি এখানে ইউজ করি। এখানে তোমার 1250 নিউটন, এম 96.94 পেলাম, ইন্টু 9.8 প্লাস এ। আমাকে শুধু ক্যালকুলেট করতে হবে, তাহলেই হয়ে যাবে এ ত্বরণটা কত। ঠিক আছে, এটাকে আমি এ বলি, এটাকে এ প্রাইম বলতে পারো তুমি চাইলে। একটা ত্বরণ হবে, একটা মন্দন হবে। তাহলে এটা ভ্যালু যদি বের করতে চাও কি করবো আমরা, আমরা 1250-কে ভাগ করব 96.94 দিয়ে, তারপর 9.8 বিয়োগ করে দিব। এখান থেকে বিয়োগ করলেই চলে আসবে আনসার 3.09। 3.09 মিটার পার সেকেন্ড স্কয়ার এই ত্বরণে লিফটটা উপরের দিকে উঠছিল ত্বরণে। আর ঠিক থামার আগ মোমেন্টে মন্দনটা কত সেটা আমার বের করবো এখান থেকে। এর ভ্যালু দেওয়া আছে তোমার কত, 590 নিউটন। তাহলে এটা 590, এটা আবার 96.94, জি তো 9.8 মাইনাস এ প্রাইম। তো এখান থেকে আমরা এ প্রাইমটা বের করে ফেলবো। তো ক্যালকুলেশনটা কি, ক্যালকুলেশনটা দেখি কত ছিল, 590-কে 96.94 দ্বারা ভাগ করা, 590 মাইনাস 96.94, যেটা আসে 9.8 থেকে এটা বিয়োগ করলেই হয়ে যাবে 3.71, 3.71। তাহলে 3.71 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে উপরে ওঠার সময় যখন স্টার্টিং অবস্থায়, এটি ত্বরণের ভ্যালুটা, আর এটা থামার ঠিক আগ মুহূর্তে তার উপর যে মন্দনটা কাজ করছিল সেই মন্দনটা। দেখো বোঝা গেছে কিনা। তো এই তোমার একটা পার্ট, প্রথমে ভরটা বের করবা, দেন দুই পার্টে আপাত ওজনের দুইটা যে সূত্র আছে আমাদের,
এই দুটো সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। আশা করি এই সূত্রের প্রমাণগুলো তোমরা জানো, সো আমি দেখালাম না, এগুলো হচ্ছে ক্লাসেই পড়ানো হয়। নেক্সট কোয়েশ্চেন, একটু রকেটের কথা বলা আছে, এটাও হচ্ছে প্রশ্ন ব্যাংকেরই প্রশ্ন মনে হচ্ছে অথবা বইয়েরই প্রশ্ন। না, একটি রকেট ঊর্ধ্বমুখী যাত্রায় প্রথম 2 সেকেন্ড মানে টাইম দেওয়া আছে, তার ভরের কত অংশ হারায় সেটা বলা আছে। রকেট হতে নির্গত গ্যাসের যদি গতিবেগ 2500 মিটার পার সেকেন্ড হয় তাহলে রকেটের ত্বরণ কত? দেখো তো রকেটের রিলেটেড যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে এ সমান VR ডিভাইডেড বাই এম ইন্টু ডিএম ওভার ডিটি, অর্থাৎ নির্গত গ্যাসের হার মাইনাস হচ্ছে জি। ঠিক আছে, যেহেতু যাত্রার প্রথম 2 সেকেন্ডে বলেছে তার মানে এখনো সে পৃথিবীর মধ্যেই আছে, পৃথিবী থেকে বা যেখানে থাক না কেন স্বাভাবিকভাবেই আমরা অন্য কিছু না ধরলে পৃথিবী কল্পনা করে নিই। ঠিক আছে, অন্য কোনো প্ল্যানেট যদি বলা না থাকে, তো যেহেতু প্রথম 2 সেকেন্ডে তার মানে এখনো অভিকর্ষ ত্বরণ তার উপর কাজ করছে, তাহলে নেট যে ত্বরণটা হবে সেটা হবে রকেটের প্রযুক্ত ত্বরণ মাইনাস হচ্ছে তোমার জি। ঠিক আছে, তাহলে রকেটের ওভারঅল যে ত্বরণটা কাজ করবে সেটা এটা হওয়া উচিত। চলো ভ্যালুটা বসাই এখানে। ভিআর হচ্ছে নির্গত গ্যাসের যে গতিবেগ রিলেটিভ ভেলোসিটিটা বলা আছে, এটা হচ্ছে কত? 2500। এমটাকে এম আকারে রাখি, এর কারণ হচ্ছে তোমার ডিএম এর যে ভ্যালুটা সেটা বলা আছে প্রথম 2 সেকেন্ডে মোট ভরের এত অংশ হারিয়ে ফেলে। তাহলে মোট ভর যদি এম হয় ওই মোমেন্টে তার হচ্ছে 1/50 অংশ যদি হারিয়ে ফেলি আমি, তাহলে এটা হচ্ছে তোমার ডিএম এর ভ্যালু, এবং ডিটি হচ্ছে তোমার 2 সেকেন্ড, তাহলে মাইনাস হচ্ছে 9.8। আমি করবো কি এম কেটে দিব, তাহলে ক্যালকুলেট করলে কি আসবে? 2500 ডিভাইডেড বাই হচ্ছে 100, 2500, আচ্ছা এটা তো 25ই আসবে, মাইনাস হচ্ছে 9.8, কত আসে? 15.2। তাহলে ত্বরণ হবে তোমার 15.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, দেখো এই হচ্ছে আনসার। চলে যাব নেক্সট প্রশ্নে। 3 নম্বর, এ ও বি দুটি বস্তুর ভর দেয়া আছে, ভর হচ্ছে m1 m2 দেয়া, এবং আমাকে বলে বলে দিয়েছে যে সংঘর্ষের পূর্বে এ বস্তুর বেগ এটা ছিল এবং বি বস্তুর বেগ এটা ছিল। বস্তুদ্বয় যদি মুখোমুখি এসে সংঘর্ষ হয়, মুখোমুখি মানে হচ্ছে বিপরীত দিক থেকে আসছে, তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষে লিপ্ত হলে এই দুজনের বেগ কত হবে, শেষ বেগ আর কি সংঘর্ষের পরে। আচ্ছা, এটাকে আমি আপাতত হচ্ছে m1 কল্পনা করি, এটাকে হচ্ছে m2 কল্পনা করি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার u1 আর এটা u2, বাট মাইন্ড ইট u2 হলেও এটাকে তো মাইনাস তোমাকে ধরতে হবে কারণ বিপরীত দিক থেকে আসছে তাই। ঠিক আছে, মুখোমুখি এসে যেতে লাগছে, এটাকে আমরা প্লাস ধরবো, এই ডিরেকশনটাকে প্লাস ধরবো, এ বস্তু ডিরেকশনটাকে, আর ওই বস্তু ডিরেকশনটাকে আমরা হচ্ছে নেগেটিভ ধরবো। অর্থাৎ আমি কল্পনা করবো যে এ বস্তু এদিকে দিকে যাচ্ছিল আর বি যে বস্তুটি আছে সে এদিক বরাবর আসছিল, সেটার ক্ষেত্রে তার u1 এবং u2 দেওয়া আছে, এদের হচ্ছে m1 এবং m2 দেওয়া আছে। আমাকে হচ্ছে তাহলে v1 আর v2 এটা কত যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় সেটা বের করতে বলেছে। সূত্র মনে থাকতে হবে, এটা বড় সূত্র হলেও মনে রাখতে হবে। সূত্রটা কি ছিল? m1 মাইনাস m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u1 প্লাস 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2। শুধু ভ্যালু বসাবো, আর কোনো কাজ নেই। দেখো m1 মাইনাস m2, 2 মাইনাস 4, 2 প্লাস 4, u1 হচ্ছে তোমার 20, 2m2, m2 হচ্ছে 4, 2 প্লাস 4 ইন্টু u2, অবশ্যই মাইনাস চিহ্ন সহ, মাইনাস চিহ্ন বাদ দিলে আনসার ভুল চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা তোমার হবে তোমার v1 সমান, দেখি কি আসে, এটা ক্যালকুলেট করে দেখি। আচ্ছা, উপরে হচ্ছে তোমার -2 ডিভাইডেড বাই 6 ইন্টু হচ্ছে 20, এখানে মাইনাস চিহ্ন আসতে একবারে মাইনাস বসিয়ে দিই। উপরে কত? 8, 8/6, 8 ডিভাইডেড বাই 6 ইন্টু 15, মাইনাসটা আগেই বসিয়ে দিয়েছি আমি, এটা আসে -26.67 হবে, তাহলে 26.67 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমার v1 এর ভ্যালু। সেম ভাবে যদি v2 বের করতে চাই তাহলে v2 হবে সূত্র কি? m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2 প্লাস 2m1 m1 প্লাস m2 ইন্টু u2, ও সরি u1। বসাও, ভ্যালু বসাও। m2 কত ছিল? 4, 4 মাইনাস 2, 2 প্লাস 4 ইন্টু হচ্ছে u2 ছিল হচ্ছে -15, তাই তো?
প্লাস 2m1, 2m1 ছিল হচ্ছে 2, 2 + 4 কিন্তু হচ্ছে u1 মানে 20, সব দেয়া আছে, ভ্যালু বসাবো শুধু। সাথে v2 সমান, দেখি কত আসে, উপরে 2 ডিভাইডেড বাই 4, সরি 6 ইন্টু -15 প্লাস 4 ডিভাইডেড বাই 6 ইন্টু 20, এটা আসে তোমার 8.33 পজিটিভে, 8.33 মিটার পার সেকেন্ড। এর মানে হচ্ছে এক নাম্বার বস্তুটা ধাক্কার পরে বিপরীত দিকে ছুটে আসবে এবং ছুটে আসার সময় তার বেগটা হবে 26.67, বিপরীত দিকে চলে আসবে। আর 2 নাম্বার যে বস্তুটি আছে, যে হচ্ছে নেগেটিভ সাইডে যাচ্ছিল, সে ধাক্কার পরে পজিটিভ সাইডে ধাক্কা হয়ে চলে যাবে, এই কারণে তার বেগের ভ্যালুটা পজিটিভ এসেছে, এটা হচ্ছে 8.33। তার মানে তার ডিরেকশনটা শেষ দিকে হবে v1 হয়ে যাবে তোমার এই দিকে, আর v2 হয়ে যাবে এই দিকে, এবং সেটাই তো হওয়া উচিত নর্মালি, তাই না? দুটো বস্তু যদি ধাক্কা লাগার পরে দুই দিকে ছিটকে যায়, এবং ভ্যালু দেখেও আমরা কিন্তু সেটা আইডিয়া করতে পারছি। নেক্সট 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলা আছে 5 কেজি এবং 4 কেজি ভরের বস্তুদ্বয় একটি ঘর্ষণহীন পুলির সাহায্যে, কপিকলের সাহায্যে, মানে পুলির কথা বলা, সংযুক্ত, তাহলে এদের ত্বরণ এবং সুতার টান নির্ণয় করো। চিত্র দেওয়া না থাকলেও আমরা কিন্তু চাইলে চিত্রটা আঁকতে পারবো। তো এই হচ্ছে আমার একটা কপিকল, তার মধ্যে দুই পাশ দিয়ে দুইটা সুতা দিয়ে দুইটা বস্তু থাকবে, এই ধরলাম এটা একটা, এটা একটা, ঠিক আছে। তো এখানে একটা বস্তু আমার, আর এখানে হচ্ছে আরেকটা বস্তু। আমাকে বলা আছে কি m1 হচ্ছে 5 কেজি, ধরলাম এটা m1, আর এটা হচ্ছে তোমার m2। এখন দেখো, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে দুইটারই আলাদা আলাদা ভাবে। যেহেতু এইটা m1টা বড়, আমি কল্পনা করে নিই এই দিক বরাবর হচ্ছে ত্বরণটা লাভ হবে, সেটাই হবে অ্যাকচুয়ালি, যেহেতু এটা ভরটা বড়, ফ্রিকশন যেহেতু নেই, সো এই দিক বরাবরই হওয়া উচিত। ধরে নিচ্ছি এই সিস্টেমটা হচ্ছে এইভাবে পড়বে, অর্থাৎ m1 ভরটা যেহেতু বড়, সে নিচের দিকে নামবে, তাহলে একে হচ্ছে উপরের দিকে টেনে তুলবে। তাহলে এই যে m1 ভরের বস্তুটার জন্য যদি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি, কি আসবে? নিচের দিকে হচ্ছে ওজন কাজ করবে, যেটাকে আমি m1 ইন্টু জি বলতে পারি, m1g, এবং উপরের দিকে টান কাজ করবে, যেটা হচ্ছে টি, তাই না? এবং এই দুইটার প্রভাবে সে নিচের দিকে পড়বে। সেম ভাবে দ্বিতীয় বস্তুটির জন্য যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতাম, তাহলে এটা আসলে m2g নিচের দিকে আসতো, এটারও উপর দিকে সুতা টান আসতো, বাট এই দুইটার প্রভাবে সে কিন্তু উপরের দিকে যাচ্ছে। তাহলে দেখো, দুইটা বস্তুর জন্য আলাদাভাবে যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, প্রথমে হচ্ছে m1 ভরের বস্তুর জন্য ফ্রি বডি ডায়াগ্রাম এর সাপেক্ষে, যেহেতু এই দুইটার প্রভাবে বস্তুটি নিচের দিকে নামছে, তার মানে এই যে ওজনটা m1 যেটাকে আমি বড় কল্পনা করি বা পজিটিভ ডিরেকশন কল্পনা করি, এটাকে নেগেটিভ ডিরেকশনে কল্পনা করি, তাহলে আমাদের সূত্র হচ্ছে সামেশন অফ f ইকুয়ালস টু ma, যেহেতু m1 ভরের জন্য বলছি কারণ m1a হবে, সামেশন অফ f হবে তোমার হচ্ছে m1g মাইনাস t, কারণ m1gটাই আমার হচ্ছে পজিটিভ ডিরেকশনে আমি কল্পনা করিয়েছি, কারণ ত্বরণ যেদিকে সেদিক বরাবর পজিটিভ কল্পনা করলে তোমার চিহ্ন নিয়ে ঝামেলা হয় না খুব একটা। তাহলে m1g কে পজিটিভ কল্পনা করব, টিটা হচ্ছে নেগেটিভ ডিরেকশনে কল্পনা করব, ইকুয়ালস টু হচ্ছে তোমার m1a। সূত্র ভ্যালু বসাও, ভ্যালু বসালে এটা আসবে তোমার 4 ইন্টু 9.8, সরি 4 না 5, 5 ইন্টু 9.8 মাইনাস টি ইকুয়ালস টু 5 ইন্টু a। আপাতত এইভাবে দেখি, পরে ইউজ করছি কি করা যায়। m2 ভরে যে বস্তুটি আছে, তার জন্য যদি আবার আমি ফ্রি বডি ডায়াগ্রামের সাপেক্ষে সূত্রটা লিখি, একই সূত্র হবে সামেশন অফ f ইকুয়ালস টু ma, এখানে জাস্ট m2 বসাতে হবে। যেহেতু 2 নাম্বার বস্তুটি উপরের দিকে যাচ্ছে, তাহলে এইটাকে হচ্ছে পজিটিভ কল্পনা করো, তাহলে টি হবে পজিটিভ আর m2g হবে নেগেটিভ, ইকুয়ালস টু হবে m2a। তাহলে সেই সাপেক্ষে আমি যদি ভ্যালুটা বসাই, m2 হচ্ছে তোমার 4 ইন্টু 9.8 ইকুয়ালস টু 4 ইন্টু a, তাহলে এখানে হচ্ছে আরেকটা সমীকরণ আমি পাচ্ছি। এই দুটো সমীকরণকে এখন আমাকে কি করতে হবে? শুধু সমাধান করতে হবে। তাহলে এই হচ্ছে তোমার 1 নম্বর, এই হচ্ছে 2 নম্বর। তো আমি যদি ত্বরণ বের করতে চাই, আমি শুধুমাত্র 1 আর 2 যদি যোগ করে দিই, তাহলে দেখো তো কি আসে। এই টি ক্যান্সেল হয়ে যায়, থাকে হচ্ছে 5 ইন্টু 9.8 মাইনাস 4 ইন্টু 9.8। তাহলে আমি একবারে বলতে পারি 5 মাইনাস 4 ইন্টু 9.8, কমন নিয়ে নাও, আর ইকুয়ালস টু হবে 5 প্লাস 4 ইন্টু a। দেখি ত্বরণের ভ্যালুটা কত আসে। এটা হচ্ছে তোমার জাস্ট 9.8, এখানে হচ্ছে 9, তাহলে 9.8 কে 9 দ্বারা ভাগ করলে হয়ে যাচ্ছে 9.8 ভাগ 9,
আনসার আসছে আমার 1.08 অনেকগুলো 8 আসবে আসলে, যেহেতু উপরে একটা বার চিহ্ন দেওয়া আছে, তাই না? তাহলে 1.09 ধরতে পারো মিটার পার সেকেন্ড স্কয়ার। এই হচ্ছে প্রথম অংশ শেষ। ত্বরণ বের করতে বলেছিল আমাকে, ত্বরণ বের হয়ে গেছে। এখন সুতার টান যদি নির্ণয় করতে চাই, শুধুমাত্র এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে আমার হয়ে যাবে। তাহলে আমার সুতার টান অর্থাৎ টি সমান, ট্রান্সফার করে দাও 4 ইন্টু 9.8, 4 কমন নিচ্ছি আর কি, আর এর ভ্যালু হচ্ছে 1.09। তাহলে কত আসে? টি সমান 4 ইন্টু 9.8 প্লাস 1.09, এটা আসে তোমার 43.56 নিউটন। শেষ। এই হচ্ছে দুইটা আনসার। তোমাকে ত্বরণ বের করতে বলেছে এবং হচ্ছে তোমাকে সুতার টান বের করতে বলেছে, আমরা হচ্ছে বের করে ফেললাম। সিম্পল প্রবলেম সবগুলোই এখন পর্যন্ত যতগুলো করিয়েছি। 5 নম্বর, 10 মিটার দীর্ঘ 10 মিটার দৈর্ঘ্য একটা হেলানো তলের কথা বলা, যার শীর্ষে একটি ব্লক রাখা আছে। তলটি আনুভূমিকের সাথে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ব্লক এবং তলের মধ্যকার ঘর্ষণ গুণাঙ্ক যদি 0.5 হয়, তাহলে আমাকে বের করতে বলেছে কতক্ষণ পরে, কত সময় লাগবে এটাকে হচ্ছে স্লাইড করে করে নিচের দিকে নামতে। তো স্লাইড করে সে যদি নিচের দিকে নামে, তাহলে আলটিমেটলি একটু ড্রয়িং করার চেষ্টা করি। এই হচ্ছে আমার ড্রয়িং। এইখানে একটা ব্লক আছে, এই হচ্ছে ব্লক, এই হচ্ছে আমার ব্লক। এই ব্লকটাকে আমি করেছি কি উপর থেকে নিচের দিকে হচ্ছে স্লাইড করে করে নামতে দিচ্ছি। তাহলে এই অবস্থায় যখন সে আছে, তার উপর কি কি আসলে বল কাজ করবে? স্বাভাবিকভাবে তার ওজন একটা বল থাকা উচিত নিচের দিকে, যেটা হচ্ছে তোমার এম জি। এদিক বরাবর একটা উপাংশ কাজ করবে, এই দিক বরাবর একটা উপাংশ কাজ করবে, তার উপর একটা ফ্রিকশন কাজ করবে, তাই না? এবং এই তলের একটা লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে। তাহলে এটা যদি থিটা হয়, আমরা জানি এটাও থিটা হবে, তাহলে সেই সাপেক্ষে আমরা জানি হচ্ছে এটা এম জি সাইন থিটা হওয়া উচিত, আর এটা হওয়া উচিত তোমার হচ্ছে এম জি কস থিটা। ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করা শেষ। এখন এই সবগুলো বলের প্রভাবে বস্তুটি নিচের দিকে স্লাইড করে করে নামছে, তার মানে তার ত্বরণটা এই দিক বরাবর। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই দিক বরাবর ত্বরণ যেহেতু হয়, তাহলে এই ডিরেকশন বরাবর যদি আমি সূত্রটা অ্যাপ্লাই করি, আমাদের নিউটনের সূত্র, সেটা হচ্ছে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, তাহলে আমার হয়ে যাবে। এখন সামেশন অফ এফ এর জায়গায় কি বসাবো? যেদিক বরাবর ত্বরণ আমি সবসময় বলেছি সেদিকের বলটা পজিটিভ কল্পনা করবো। তাহলে এম জি সাইন থিটা হচ্ছে পজিটিভ, আর এফ যেটা ফ্রিকশন সেটা হচ্ছে নেগেটিভ ডিরেকশনে কাজ করছে। তাহলে আমি বলতে পারি আমার এফ এর মানটা হচ্ছে এম জি সাইন থিটা মাইনাস এফ ইকুয়ালস টু এম এ। এখন এখানে এফ এর পরিবর্তে আমি কি বলতে পারি? এফ এর তো আবার সূত্র আছে আমার, এফ এর সাথে অভিলম্ব যে প্রতিক্রিয়া আছে তার সূত্র কি? এফ সমান, যেহেতু এটা হচ্ছে একটা স্লাইডিং ফ্রিকশন, মানে ধীরে 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 নামছে এবং এটা গতীয় ফ্রিকশন, তাহলে আমি মিউকে নিব, তাহলে মিউকে ইন্টু এন বলা যায়। এখানে এন সমান আমি বলতে পারি, যেহেতু এই অ্যাক্সিস বরাবর তার কোনো মুভমেন্ট নাই, তাহলে এই অভিলম্ব প্রতিক্রিয়া এবং ওজনের যে এতটুকু উপাংশ এম জি কস থিটা পরস্পর সমান, তাহলে এন এর পরিবর্তে তুমি কিন্তু চাইলেই এম জি কস থিটা বসাতে পারবা। তাহলে এই যে ভ্যালুটা আসলো এফ এর পরিবর্তে, আমি এক কাজ করব, এই ভ্যালুটা হচ্ছে এখানে বসিয়ে দিব, এই মানটুকু এখানে বসিয়ে দিই, তাহলে এটা হবে তোমার মিউকে এম জি কস থিটা। এই টাইপের জিনিস তোমরা অনেকবার পড়েছো, বাট আমি প্রমাণ করে দিলাম বোঝার সুবিধার্থে সবার ক্ষেত্রে। তাহলে এ সমান তোমরা সব যদি এম কেটে দাও, তাহলে এ সমান ত্বরণ, ইফেক্টিভ যে অ্যাক্সেলারেশনটা ত্বরণটা আসবে সেটা হবে জি সাইন থিটা মাইনাস মিউকে জি কস থিটা। মান বসানোর পালা শুধুমাত্র। মান হচ্ছে 9.8, কমন নাও, সাইন 30 মাইনাস 0.5 ইন্টু কস 30। ভ্যালু বসাই কত আসে? নেট যে ত্বরণটা আসবে সেটা হচ্ছে তোমার 9.8 ইন্টু সাইন 30 মানে হাফ মাইনাস 0.5 ইন্টু কস 30। ঠিক আছে, কত আসে এটা? এটা আসে হচ্ছে 0.656, 0.656। এত হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। আমার ত্বরণ যদি বের হয়ে যায়, আমাকে বের করতে বলেছে স্লাইড করে তার নিচে নামতে কত সময় লাগবে। তো আমি যেহেতু ত্বরণ বের করেছি সে কত ত্বরণের নিচের দিকে নামবে, তাহলে আমি কিন্তু তার দূরত্ব বের করতে পারবো এস সমান ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার এই সূত্র থেকে, যেখানে আমার আদিবেগ দেয়া নেই, সো আমি কল্পনা করব তাকে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হয়েছে জাস্ট। তাহলে এটা হচ্ছে তোমার আদিবেগ শূন্য, হাফ ত্বরণ আমি ইফেক্টিভ অ্যাক্সেলারেশন বের করলাম 0.656, এবং এবং হচ্ছে আমাকে টিটাই তো বের করতে হবে, টি স্কয়ার, যেখানে হেলানো তলের দৈর্ঘ্য তোমাকে দেওয়া ছিল 10 মিটার। তাহলে এস সমান হচ্ছে তোমার 10। এখান থেকে আমাদের বের হয়ে যাবে সময়ের মানটা কত। কি করব? 10 এর সাথে 2 গুণ করব, এটা ভাগ করব, রুট করে দিব, তাই না?
তাহলে 10-এর সাথে 2 গুণ করব, ভাগ হচ্ছে 0.65656 করব, এরপরে রুট করে দেব। আনসার হবে তোমার 5.52 সেকেন্ড। 5.52 সেকেন্ড। তাহলে 5.52 সেকেন্ড পরে সে নিচে দিকে নামবে। যাদের এই ফ্রি বডি ডায়াগ্রামটা একেবারে মুখস্থ আছে, তোমরা চাইলে ডিরেক্ট হচ্ছে এই ইকুয়েশন বসাতে পারো, কোনো সমস্যা নেই। এই ইকুয়েশন বসালেও তুমি হচ্ছে ফুল মার্কস পাবা, সমস্যা হবে না, মার্ক কেটে দিবে না। তো যারা জানো না তাদের হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করে এখান পর্যন্ত এসে দেন ভ্যালু বসালে সমস্যা হবে না। ওকে, যে কোনো মেথডে করতে পারো। লাস্ট প্রবলেম আজকের 6 নাম্বার। এটা হচ্ছে একটু ঘূর্ণন গতি থেকে দিয়েছে, যদিও হচ্ছে ঘূর্ণন গতিটা মনে হয় পরের টাইপে আছে, আমি মনে হয় পড়ানো হয়েছে তোমাদের এই কারণে দিয়েছে। যাই হোক, এটাও সহজ। একটি চাকতি প্রতি মিনিটে 600 বার ঘুরে, প্রতি মিনিটে 600 বার ঘুরে। চাকতিটিতে আমি 6 রেভলিউশন পার সেকেন্ড স্কোয়ার এত কৌণিক ত্বরণ যদি সৃষ্টি করা হয়, তাহলে 30 সেকেন্ডে চাকতিটি কতবার ঘুরবে আমাকে বের করতে বলেছে। কতবার ঘুরবে এটা বের করতে বলেছে, এবং 1 মিনিট পর এর কৌণিক যে বেগটা, এই বেগটা আমাকে নির্ণয় করতে বলেছে। দুইটা পোর্শন এখানে, দুইটা পোর্শন। তার মধ্যে প্রথম যে ভাগটাকে বলেছে প্রতি মিনিটে 600 বার ঘুরে, মানে প্রতি মিনিটে 600 বার ঘুরছে, ওই মোমেন্টে তুমি হচ্ছে গতির দিক বরাবর একটা ত্বরণ দিলা। ত্বরণ দিলে স্বাভাবিকভাবেই তার হচ্ছে বেগটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এটাই বের করতে বলেছে যে 1 মিনিট পর তাহলে বেগটা কত হবে, এটা একটা। আর ওই ত্বরণ দেওয়ার পরে 30 সেকেন্ডে সে কতবার ঘুরবে এটা আমাকে বের করতে হবে। তো তার জন্য আমি এক কাজ করি, এর ওমেগা নটটা আদিতে সে কিভাবে ঘুরছিল সেটা বের করে নিই। বারের সাপেক্ষে আমরা জানি সূত্রটা কি, 2πn/t। তাহলে এখানে আমার কতবার ঘুরছে, 600 বার, কত সেকেন্ডে, 60 সেকেন্ডে, প্রতি মিনিটে না। তাহলে এটা ভাগ যদি করো 10 হয়, তাহলে 20 পাই হয়ে যাবে। তাহলে 20 পাই, এটাই হচ্ছে তোমার রেডিয়ান পার। আমরা সবগুলোই সবসময় এসআই এককে কনভার্ট করার চেষ্টা করব, তাহলে আমাদের আনসারটা ভুল হবে না। যেমন এটা এসআই এককে নাই, ত্বরণটা এসআই এককে নাই, বাট আমাকে এসআই এককে সেটা বানাতে হবে। দেখো রেভলিউশন সাথে রেডিয়ানের সম্পর্কটা কি, এটা দেওয়া আছে 6 রেভলিউশন পার সেকেন্ড স্কয়ার। রেভলিউশন মানে হচ্ছে ঘূর্ণন, একবার ঘূর্ণনে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 360 ডিগ্রি, বা রেডিয়ানে বললে সেটা 2 পাই রেডিয়ান। তাহলে রেভলিউশনকে যদি আমি রেডিয়ানে প্রকাশ করতে চাই, তাহলে তোমাকে 2 পাই দ্বারা গুণ করতে হবে এখানে। তাহলে 6কে যদি আমি 2 পাই দ্বারা গুণ করি, 6 ইন্টু 2 পাই অর্থাৎ 12 পাই, এটা অটোমেটিক্যালি রেভলিউশন থেকে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ারে রূপান্তরিত হয়ে গেছে। এই কাজটা তোমাকে করে নিতে হবে, আদারওয়াইজ হচ্ছে ভ্যালু উল্টাপাল্টা আসবে। ওকে, এরপর আমাকে বের করতে বলা হয়েছে যে ত্বরণ সৃষ্টি করা হলো, তাহলে 30 সেকেন্ডে কতবার ঘুরবে। আমাকে যদি থেটা বের করতে হবে, তাহলে কতবার ঘুরবে এটা বের করার জন্য আমাকে থেটা বের করতে হবে। তুমি টাইম জানো, ওমেগা নট জানো, আলফা জানো, তাহলে সূত্র অবশ্যই এটা হওয়া উচিত। থেটা সমান ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি স্কয়ার। ওমেগা নট কত, 20 পাই ইন্টু টাইম, টাইম হচ্ছে 30 সেকেন্ড, প্লাস হাফ আলফা, আলফা হচ্ছে 12 ইন্টু, আচ্ছা 12 শুধু কেন, 12 পাই হওয়ার কথা ছিল, পাইটা আমি খেয়ে ফেলছি। দেখো এটা 12 পাই হবে। ওকে, তাহলে এটা হবে তোমার 12 পাই ইন্টু হচ্ছে টি স্কয়ার, টি হচ্ছে তোমার 30 স্কয়ার, এটা দাও, এটা হবে তোমার 6 পাই। তাহলে হিসাব করলে কত আসে দেখি একটু, পাই আকারে রাখবো তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে আর কি আমার। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার হবে 20 ইন্টু 30 প্লাস 6 ইন্টু 30 স্কয়ার, 6 ইন্টু 30 স্কয়ার, এটা আনসার আসছে 6000 পাই। তাহলে 6000 পাই, এটা হচ্ছে তোমার এত রেডিয়ান বের হলো। আমাকে কিন্তু রেডিয়ান বের করতে বলেনি, আমাকে ঘূর্ণন বের করতে বলেছে, সহজ কথা আমাকে রেভলিউশন বের করতে বলেছে। তাহলে আমি বলতে পারবো ওকে, তাহলে নাম্বার অফ রেভলিউশনস, আমরা একটু আগে জানলাম রেডিয়ান থেকে রেভলিউশন করার জন্য কি করতে হবে। রেভলিউশন থেকে রেডিয়ান করার জন্য যদি 2 দ্বারা গুণ করা লাগে, তাহলে রেডিয়ান থেকে রেভলিউশন করার জন্য তোমাকে 2 দ্বারা ভাগ করা লাগবে। তাহলে 6000 পাই ডিভাইডেড বাই 2 পাই ইকুয়ালস টু 3000 বার, তাহলে 3000 রেভলিউশন। ঠিক আছে, কতবার ঘুরবে, 3000 বার ঘুরবে, এটাই হচ্ছে তোমার আনসার। শেষ, প্রথম পার্টটুকু শেষ। সেকেন্ড পার্টে বলা হয়েছে আমাকে বের করতে যে 1 মিনিট পরের কৌণিক বেগটা কত। তাহলে আমি আরেকটা সূত্র জানি, ওমেগা সমান ওমেগা নট প্লাস আলফা ইন্টু টি। তাহলে ওমেগা নট আমাদের বের হয়েছে কত, 20 পাই, আলফা, আলফা হচ্ছে বের হইলো 12 পাই, 1 মিনিট পর যেহেতু তার মানে 60, এখানে লিখতে হবে। কত আসে, 60 ইন্টু 12 প্লাস 20,
এটা আসলে তোমার 740, 740 পাই আকারে রেখে দিই। তুমি চাইলে পাই এর পরিবর্তে 3.14 এটা বসাতে পারো, কোনো সমস্যা না। এই হচ্ছে আমার ওমেগার ভ্যালু 740 পাই রেডিয়ান পার সেকেন্ড। আর আরেকটা বের করতে বলেছিল আমাদের, কত বার করবে সেটা হচ্ছে, ওটা বের হলো। তো বারটাও বের হলো আমাদের, ওমেগাটাও বের হলো। এই হচ্ছে আমাদের আনসার দুইটা। শেষ। আজকে হচ্ছে এতটুকুই, কারণ হচ্ছে মাত্র 6টা প্রশ্ন আমি পেয়েছি এবং প্রত্যেকটা প্রশ্নই অ্যাকচুয়ালি সহজ। যারা এই সেটে কোয়েশ্চেন দিয়েছে আশা করি সমস্যা হবে না একটা প্রশ্নেও। তোমাদের প্রত্যেকটা টাইপের প্রশ্ন তোমরা আগেই হচ্ছে এইচএসসি থেকে করে এসেছো। যাই হোক, এই আজকের ক্লাস এতটুকুই। যদি তোমরা বুঝতে পারো অবশ্যই হচ্ছে জানাবে, না বুঝতে পারলেও জানাবে কোথায় সমস্যা হচ্ছে। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।